দ্যাট ওয়াজ আ হরিবল এক্সপিরিয়েন্স। তাদের যা এক্সপ্রেশন দেখছিলাম সেই দেখে আমার মনে হচ্ছিল আমার মরে যাওয়াই ভালো। দুঃখ ছিল যে নৈহাটির ডাক্তার, নৈহাটির স্বাস্থ্য পরিষেবা কি কিছুই করতে পারলো না। ভালো নেই, আমি কষ্টে আছি, আমার সমবেদনার প্রয়োজন। এই নৈহাটির দুজন ডাক্তারকে আমি দেখিয়েছিলাম। একজন হচ্ছে, আমি এখন তোমাদের কাছে শুধু এইটুকু সাপোর্ট চাই, আর স্টুলের জন্য একটা আলাদা ব্যাগ পেটের বাইরে, শরীরের বাইরে ফিট করা থাকবে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেন, হে পার্থ, জীবনের কিছু রাস্তায় না তোমার পরিবার তোমার সঙ্গে থাকবে, না থাকবে কোনো বন্ধু, না থাকবে কোনো সহযাত্রী। চলতে হবে তোমাকে একাই, তোমার মনের জোর দিয়ে, তোমার হিম্মত দিয়ে, তোমার ধর্মকে সঙ্গে নিয়ে। বিগত একটা সপ্তাহ আমার কাছে এই চিরন্তন সত্য কথাটিকেই বারংবার নতুন নতুনভাবে, নতুন নতুন রূপে আমার সামনে তুলে ধরেছে। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 2:10। আমি ভয়েস ওভারে কথা বলছি আমার ভার্চুয়াল ফ্যামিলির সঙ্গে। এই ভার্চুয়াল ফ্যামিলি শুধু যে আমার মনের জোর বাড়িয়েছে প্রতি মুহূর্তে তাই নয়, আমার অনেক বাস্তবিক কঠিন পরিস্থিতিতে আমায় লড়তে শিখিয়েছে। প্রত্যেকের কাছে আমি অনেক অনেক বেশি থ্যাঙ্কফুল। যতবারই বলি না কেন এটা বলা অনেক কম হবে, কিন্তু তবুও এই পরিবারের মাধ্যমেই আমি পৌঁছে যাই আমার আত্মীয়দের সাথে, আমার পরিবারের কাছে, আমার বন্ধুর কাছে, আমার পাড়ার প্রতিটি মানুষের কাছে, আমায় চেনা অচেনা, অদেখা না দেখা এক বৃহত্তর পৃথিবীর কাছে, যেখানে আমি আমার মনের কথা, আমার মন যেভাবে চায় সেভাবে উপস্থাপনা করতে পারি। আজকে দেখাবো ভগবদ গীতার এই লাইনটি এই বিগত একটি সপ্তাহ আমার জীবনে কিভাবে ধরা দিল। এই যাত্রার মতো আপাতত ওয়ে টু রিকভারি, সুস্থ। এখনো অবধি শরীরে কোনো প্রবলেম নেই, তবে 10 দিন পর আবার দেখাতে আসতে হবে এখানে। আর এখন চলবে, ড্রেসিংটা এখন চলবে 2 দিন অন্তর অন্তর, এবং এটা একজন ভালো কারোর কাছ থেকেই করাতে হবে। অবশেষে হাসি ফুটেছে আমাদের, কেন ওকে সুস্থ করে নিয়ে যেতে পারছি। আজকে অনেক ঝড়ঝাপটা, মানে 26 তারিখ থেকে যা চলছে সেখান থেকে আজকে মোটামুটি রিল্যাক্স পজিশনে এসেছি। এখন ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। প্রচুর রেস্ট্রিকশনে থাকতে হবে। হ্যাঁ, পেশেন্ট তো উঠে বসে পড়েছে দেখলেই, মানে এখন পুরোপুরি ফিট, ব্যাক টু প্রিভিয়াস ফর্ম হয়ে গেছে। অলওয়েজ তো লাফান ঝাপান করা স্বভাবটা এখন ঠিক হয়ে গেছে। বাড়ি যাই, চলো। প্রথমেই সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারের সাথে থাকার জন্য। প্রত্যেকেই ব্লগে আমার সুস্থতা কামনা করেছো, এবং প্রত্যেকেই চেষ্টা করেছো নিজের নিজের তরফ থেকে নিজের নিজের সাধ্য মতো আমার পরিবারের পাশে দাঁড়ানোর, তাদের মানসিক জোর বাড়ানোর। তার জন্য প্রত্যেকের কাছে আমি সত্যি অনেক অনেক ধন্যবাদ। আমি এই ব্লগটাকে সেরকমভাবে হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আনতে পারিনি, তবে যেটা আমি এই ব্লগের এবং সামনের দিকে ফিউচার বেশ কয়েকটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রতিটা কথা কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের শুনতে হবে। কারণ আমরা একটাই কথা বিশ্বাস করি, আমাদের আগামী দিনে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই আমি যে কথাগুলো বলবো সেটা ভগবান না করুন তোমাদের কারোর সাথে বা তোমাদের পরিবারের কারোর সাথে হোক, কিন্তু যদি হয় তাহলে যেন একটা রেফারেন্স, একটা হেল্প আমার এই ব্লগগুলো থেকে তোমরা পেতে পারো, সেই চেষ্টাটাই আমি করব। আমি আমার ফ্যামিলির সাথে এই কদিনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করি। 26শে জানুয়ারির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। 26শে জানুয়ারি আমাদের এখানে হালি শহরে শ্রী শ্রী প্রসাদময়ী কালীবাড়ির যে অন্নকূটের উৎসব, সেটাতে আমি গিয়েছিলাম। সেটার ব্লগটা 27 তারিখে শেয়ার করা হয়। অ্যাকচুয়ালি 26 তারিখ রাত্রি 9টা থেকেই আমার শরীরটা খারাপ হতে শুরু করে। তাই মিস্টার বিশ্বাসের কাছে যখন ফোনটা ছিল, উনি উপায়ান্তর না দেখে যেটা সামনে পেয়েছেন সেই ব্লগটাই তোমাদের কাছে উপস্থাপনা করে দিয়েছেন।
তো এখন পরিস্থিতি কি সেটা সবার আগে বলি। এখন আমি সম্পূর্ণ সুস্থ। একটা বড় অপারেশন হওয়ার পর, একটা পুরোপুরি মেজর অপারেশন, কেটে অপারেশন হয়েছে, কোনো মাইনর কাট বা ল্যাপারোস্কোপি বা মাইক্রোস্কোপি নয়, কেটে একটা বড় অপারেশন হওয়ার পর একটা মানুষ ঠিক যতটা সুস্থ থাকে সেই লেভেলেরই আমি বেশ ওপরের দিকের লেভেলে সুস্থ আছি। আমি কিন্তু মানসিকভাবে খুব শক্ত, এবং আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের এবং আমার পাড়ার প্রত্যেকটি সদস্যের সাথে আমার কিন্তু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল যে শক্তি সেটা কিন্তু খুব যুক্ত। তারা প্রত্যেকেই আমার আত্মিক, শারীরিক এবং মানসিক সুস্থতার সঙ্গে ডিরেক্টলি খুব যুক্ত। তাই তাদের প্রত্যেকের ভালোবাসায়, আশীর্বাদে, স্নেহে এবং তোমাদের সকলের আন্তরিক শুভকামনায় আমি কিন্তু খুব ভালো আছি। প্রথমেই আমি ভালো নেই, আমি কষ্টে আছি, আমার সমবেদনার প্রয়োজন, এবার প্রয়োজন আমি উঠিয়ে নিচ্ছি, কারণ আমার তোমাদের ভালোবাসায় আমি এতটা পৌঁছে গেছি যে আমি এখন তোমাদের কাছে শুধু এইটুকু সাপোর্ট চাই যে আমার ব্লগের প্রতিটা কথা তোমরা তোমাদের নিজেদের স্বার্থেই খুব ভালো করে শোনো, যাতে ভবিষ্যতে তোমাদের সাথে, ভগবান না করুন, এরম কোনো ইনসিডেন্ট যদি হয়, তোমরা তার পূর্ব একটা পরিকল্পনা নিয়ে রাখতে পারো। তো সেটার জন্যেই আমি ঘটনাগুলো পর পর সময় অনুযায়ী তোমাদের সাথে ব্যাখ্যা করব আজকে। প্রথমেই আসি 26শে জানুয়ারি রাত্রি 9টা থেকে একদম রবিবার রাত্রি 9টা থেকে শুক্রবার দুপুর 12টা অবধি আমার পজিশনের কথা। তোমরা সেটা ব্লগে দেখেছো, আমি সমানে বমি করে যাচ্ছিলাম। সেই বমিটা হচ্ছিল আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর, এবং বমির কালারটা ছিল একদম কালচে সবুজ বা কালচে মেরুন কালারের। কালারটা আমি ইচ্ছে করেই বলে দিচ্ছি যাতে এই ধরনের ক্ষেত্রে, সবুজ বা কালচে মেরুন বমির ক্ষেত্রে তোমরা একটু সাবধান হয়ে যেতে পারো, যে এর সাথে কিন্তু ইনফেকশনের একটা ডিরেক্ট কানেকশান থাকে। এই সময় আমাকে দেখে ইউএসজি করতে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে ইউএসজি করা পসিবল নয়, কারণ পেটে কোনো ইউরিন নেই। কী করে ইউরিন থাকবে? কারণ দুটো সিজারিয়ান সেকশনের পরে যে ব্যাপারটা নিয়ে মেয়েরা খুব খুব সেন্সিবল হয়ে যায় সেটা হচ্ছে তারা কাউকে জানাতে চায় না যে তাদের ইউরিন লিকেজ হয়। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ইউরিন লিকেজ হয়, এবং এটা খুব খুব সিম্পল একটা ব্যাপার, যেটা প্রতিটি 2টি বা 3টি ডেলিভারি হওয়া মেয়েদের সাথে হয়। তাদের হাসতে গেলে জোরে, কাশতে গেলে বা বমি পেলে তাদের কিন্তু 3 to 5 ml অবধি ইউরিন লিকেজ হয়, অ্যান্ড দ্যাটস ভেরি নর্মাল। এতে লজ্জার কোনো জায়গা নেই। আমার এত পরিমাণে ইউরিন লিকেজ হচ্ছিল, আমার নাইটি, আমার বেডশিট সব কিছু থেকে ইউরিনের স্মেল আসছিল, এবং এতে আমি ইউরিন ক্যারি করতে পারছিলাম না। আমি যখনই বমি করতে বসছিলাম আমি কমোডে বসছিলাম যাতে আমার ইউরিন লিকেজটা আমি প্রিভেন্ট করতে পারি, মানে ওটা যাতে আমার নাইটিতে বা আমার বেডশিটে সোক না হয় এটা। এবং সেটা তো আমি বাড়ির কারোর সাথে সেরকমভাবে শেয়ার করতে পারছি না। হ্যাঁ, আমি মিস্টার বিশ্বাসকে বলছি, কিন্তু ওই একটা ব্যাপার হয়, মানুষ যত আপনারই হোক না কেন, এই সময় কিন্তু একটা প্রতিবন্ধকতা, দুজনের মধ্যে একটা জেন্ডার বায়াস তৈরি হয়ে যায়। তো সেটাই হচ্ছিল। কিন্তু তোমাদের এটা আমি বলছি, এটা খুবই ন্যাচারাল ব্যাপার। আমি জানি আমার ব্লগের 90% ভিউয়ার কিন্তু মেল, তারা কিন্তু প্রত্যেকে জানবেন এটা খুবই সাধারণ এবং সাধারণতম ঘটনা, যে যাদের বেশি ইস্যু আছে তাদের ক্ষেত্রে, হাসির ক্ষেত্রে, কাশির ক্ষেত্রে, বমির সময়, অতিরিক্ত উত্তেজনার সময় ইউরিন লিকেজ হয়, এবং এটা খুব নর্মাল ব্যাপার। তো এটা হচ্ছিল, এবং এর ফলে আমার পেটে যেহেতু জল জমছিল না, আমার ইউএসজি করা পসিবল হয়নি। প্রবলেমটা কি হয়েছে এটা আমি বুঝতে পারছিলাম না। সেই সময়ই আমার ভাগ্নি নৈহাটিতে চলে আসে। ও সল্টলেক আমরিতে চাকরি করে, নার্স, এবং ওর মানে চাগারেই অ্যাকচুয়ালি ওর মামা তো পুরো ঘেঁটে গিয়েছিল, ওর চাগারেই আমাকে নিয়ে যাওয়া হয় এখানে নৈহাটি ডায়াগনস্টিক সেন্টারে। আমি প্রতিটার নাম বলে দিচ্ছি, কেন বলছি সেই কারণটাও আমি নেক্সট ব্লগে বলে দেবো। একটা ব্লগে সব কিছু কভার হবে না, কারণ করতে আমি চাই না, তাহলে আমি খুঁটিনাটি জিনিসগুলো মিস করে যাব। নৈহাটি ডায়াগনস্টিক সেন্টারে আমার প্রথম একটি ইসিজি হয় এবং একটি এক্সরে হয়। এক্সরেতে কোনো সমস্যা পাওয়া যায় না, ইসিজিও সম্পূর্ণ নর্মাল আসে। নৈহাটির 2জন ডাক্তারকে আমি দেখিয়েছিলাম। একজন হচ্ছেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান মিস্টার মৈত্র, এবং অন্যজন নৈহাটির বিখ্যাত গাইনোকোলজিস্ট সুচি মজুমদার। তো 2জনকে দেখিয়েছিলাম। সুচিরামদারের কাছে আমার ব্লগ আছে, সেখানে উনি ইন্টারনালি এবং এক্সটার্নালি আমায় পরীক্ষা করেছিলেন, এবং
হার্নিয়ার ব্যাপারে আমায় কিছুই জানাননি। সম্ভবত উনি ভেবেছিলেন যে উনি একজন গাইনোলজিক্যাল যে এক্সপার্ট, যেহেতু হার্নিয়ার ব্যাপারে ওনার কিছু করার নেই, তো সেক্ষেত্রে উনি আমায় সাবধান করতে পারতেন। যেহেতু উনি আমায় ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি আমায় পরীক্ষা করেছিলেন, উনি আমায় পরীক্ষা করে বলতে পারতেন যে আপনি ফার্দার অন্য আরও এদের প্রেসক্রাইব করছি, আপনি যান এবং পরীক্ষা করে দেখান। তো যেটা উনি ভালো বুঝেছেন, করেছেন। আমার একটা শিক্ষা রইল যে সকলে ব্যক্তিগত স্বার্থের কথাই ভাবে। নৈহাটিতে মানুষের সাধারণ স্বাস্থ্য খুবই বিঘ্নিত। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে মিস্টার আশিস উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, এবং আমি আমার শাশুড়ি মা, শ্বশুর মশাইকে দেখেছি ওনাকে ভগবানের মতো ভক্তি শ্রদ্ধা করতে। উনি তো শেষ মুহূর্তে এসে হাত পা ছেড়ে দিলেন, হ্যাঁ নিয়ে যাচ্ছ নিয়ে যাও, তোমরা যা ডিসিশন নেবে তাই হবে, দাও হসপিটালে ভর্তি করে দাও। উনি এইটুকু লিখে দিতে পারছেন না যে আমাকে কি কি পরীক্ষা করানো পসিবল। শুক্রবার দুপুর 12টার সময় নৈহাটি মেডিকাজে ভর্তি করা হলো। নৈহাটি মেডিকাজের খবর আমরা জানতাম না। আমরা জেএনএমের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কল্যাণী জেএনএমে আমরা চাইছিলাম একটু স্যালাইন দিয়ে ব্যাপারটাকে একটু থিতু করার এবং ফার্দার ইউএসজিটাকে এগোনোর, কারণ তখনও অবধি আমার ইউএসজি নৈহাটির কোনো ডায়াগনস্টিক সেন্টারেই হয়নি। আমার হয়েছিল খালি ইসিজি এবং এক্স রে। তো তখন অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার ছিলেন উনি বলেন আপনারা নৈহাটি মেডিকাজ কেন ট্রাই করছেন না, আমরা জানতামই না। তো মেডিকাজে যাওয়ার পর ওনারা ভীষণ ভালো বিহেভ করেন। ওনাদের যিনি আরএমও ছিলেন, নামটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, উনি সাংঘাতিক ভালো। উনি সঙ্গে সঙ্গে আমায় জেনারেল বেডেই দেন। ওখানকার পরিবেশ পরিস্থিতি প্রচণ্ড সুন্দর, ব্যবস্থাপনা খুব সুন্দর, এবং ওখানে যিনি জুনিয়র এবং সিনিয়র যে নার্সরা আছেন এবং যারা আরএমওর সঙ্গে সঙ্গে যে ফিজিশিয়ানসরা আছেন, তারা প্রচণ্ড ভালো কাজ করেছেন। ওনাদের মানে অ্যাটমসফিয়ারটাই এত সুন্দর, আপনার মনে হবে যে আপনি 80% সুস্থ হয়েই গেছেন। ওখানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা মানে আমায় অ্যানিমা দেন। অ্যানিমা দেওয়ার পরেই, অ্যানিমাটা আমায় আগের দিন বাড়িতে দেওয়া হয়েছিল একবার, তারপর ওনারা অ্যানিমা দেন। অ্যানিমা দেওয়ার 1 ঘন্টার মধ্যে ওনারা ডিসিশান নেয় আমার ইমিডিয়েট আমাকে ইউএসজি করা দরকার। তো ওখানে যেহেতু ইউএসজির ব্যবস্থা নেই, তো ওনারা আমায় নিয়ে যান শ্যামনগর ডে অ্যান্ড নাইটে। ফ্রম নৈহাটি মেডিকাজ টু শ্যামনগর ডে অ্যান্ড নাইট নিয়ে যাওয়া হয়, এবং ওখানে আমার প্রথমে ইউএসজি করতে গিয়ে ইউএসজি করা যায় না, তখন আমার সিটি স্ক্যান হয়। ফার্স্ট ওনারা নিজেদের ব্যক্তিগত প্রচেষ্টাতেই সিটি স্ক্যান করান, সেখানেই আমার হার্নিয়া ডিটেক্ট হয়। থ্যাঙ্কফুল টু মেডিকাজ যে ওনারা এই ইনিশিয়েটিভটা না নিলে হার্নিয়াটা ডিটেকশন হতো না। তো মেডিকাজকে থ্যাঙ্কফুল, কারণ নৈহাটির মধ্যে আমার একটা খুব দুঃখ ছিল যে নৈহাটির ডাক্তার, নৈহাটির স্বাস্থ্য পরিষেবা কিছুই করতে পারলো না। যাই হোক, ওখান থেকে আমার সিটি স্ক্যানের পরে আমার খুব অল্প জলই আমার পেটে ছিল, তার মধ্যেই ওনারা ম্যানেজ করে হার্নিয়াটা কনফার্ম করে আমায় বাড়িতে ওখানে নিয়ে আসেন, এবং সঙ্গে সঙ্গে আমি 8টায় ঢুকি, আমায় 9টার মধ্যে রাইস টিউব ইনসার্ট করানো হয়। দ্যাট ওয়াজ আ হরিবল এক্সপিরিয়েন্স। রাইস টিউব ইনসার্ট করা হয়, এবং রাইস টিউব ইনসার্ট করার পর রাত্রির 10:30 11টা নাগাদ ওখানে গ্যাস্ট্রো এক্সপার্ট আসেন। উনি জানান যে আমার হার্নিয়া হয়েছে, আমার একটা ওটির দরকার, অ্যান্ড দ্যাট কুড বি এ মেজর ওটি, এবং আমার হয়তো 6 মাসের জন্য পেটটা কাটা থাকবে, এবং আমার স্টুলের জন্য একটা আলাদা ব্যাগ পেটের বাইরে, শরীরের বাইরে ফিট করা থাকবে, যাতে আমার স্টুলটা স্টোর হবে, এবং সেখান থেকে আমি একদম বেড রেস্টে থাকতে হবে। এবং তখন আমার মাথায় একটাই কথা ঘুরছিল যে এপ্রিল থেকে আমার ছেলের আইসিএসসি ক্লাস নার্সারির মানে স্কুলিং সেশন শুরু হবে। তো যাই হোক, রাত্রির 11:30টার মধ্যে মিস্টার বিশ্বাসকে ফোন করে এগুলো জানানো হয়। 1টা থেকে 1:45 তখন বাজে। তড়িঘড়ি আমার ভাগ্নি আর মিস্টার বিশ্বাস, আমার ছেলে 3 জন পৌঁছে যান মেডিকাজে, এবং ওনারা জানান ওনারা পেশেন্টকে এলএএমে লামাতে বন্ড সাইন করে ওনারা অন্য একটা হসপিটালে শিফট করতে চান। দে আর ভেরি প্রফেশনাল। সঙ্গে সঙ্গে ওনারা রাজি হয়ে যান, এবং ওনারা বলেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন এরা 3 জন, দ্য 3 মাস্কেটিয়ার্স, মিস্টার বিশ্বাস, আমার ভাগ্নি আর আমার ছেলে সৌম্যদীপ, ওরা 3 জন একটা রাত্রিবেলায় একটা অ্যাম্বুলেন্স করে রাত্রি 3টের সময় আমায়, সেই ব্লগও তোমাদের কাছে অলরেডি পৌঁছেছে, আমায় মেডিকাজ থেকে নিয়ে উইথ রাইস টিউব ইনসার্টেড। আমার কন্ডিশন তখন ভেরি ভেরি মানে
ক্রিটিক্যাল, এবং অতক্ষণে আমি মোটামুটি 2 লিটার মতো বাইল আমি বের করে ফেলেছি রাইস ট্র্যাক্টের মধ্যে। অ্যান্ড নার্সের আর ডাক্তারদের যা এক্সপ্রেশন দেখছিলাম, সেই দেখে আমার মনে হচ্ছিল আমার মরে যাওয়াই ভালো। মানে ওই বাইলটা থেকে যে স্মেলটা বেরোচ্ছিল, পাতলা পুরনো পচা পাতলা পটির যে গন্ধ, সেরকম গন্ধ বেরোচ্ছিল। আমাকে প্রত্যেকটা কথা বলতেই হবে, আমার বলতে খারাপ লাগলেও বলতে হবে। আমি যখন পাবলিক মিডিয়ায় এসেছি এবং আমি মনে করছি এটা বলা প্রয়োজন, তখন আমি বলবোই। এতে আপনাদের পজিটিভ নেগেটিভ যে কমেন্টই আসুক, আমি সাদরে সেটা নিতেও আমি অ্যাকসেপ্ট করছি। রাতে 3টের সময় আমায় ভর্তি করা হয় কাকুরগাছির শুশ্রূষা নার্সিংহোমে। আমি ছিলাম ওয়ার্ডের ঠিক অপোজিটে প্রণবানন্দনজি মহারাজের ওয়ার্ডে। আমার বেড নাম্বার ছিল 114। সেখানে আমাকে রাত্রি 3টের সময় ভর্তি করা হয়। মাসিরা সঙ্গে সঙ্গে আমায় অ্যাকসেপ্ট করেন, সঙ্গে সঙ্গে আমাকে ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হয়, আমাকে রাইস টিউব পরানো অবস্থা আমার স্যালাইন চার্জ করা হয়, ইঞ্জেকশান দেওয়া হয়, এবং রাত্রিরে ওরা মৌয়ের যে ফ্ল্যাটটা ওখানে আছে, যেখান থেকে ও আমৃতে যাতায়াত করে, ওরা ওখানেই রেস্ট করে। মৌ, দীপ এবং আমার হাজব্যান্ড মিস্টার বিশ্বাস ওখানেই রেস্ট করে। তো আজকের ব্লগে আমি এইটুকুই, কি ঘটেছে শুধু এইটুকুই বললাম। নেক্সট ব্লগে প্রত্যেক দিনের ব্লগিং যেমন থাকবে, আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস যেমন থাকবে, তার সঙ্গে থাকবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল গ্রিভেন্স, আমার হোয়াট টু ডু হোয়াট নট টু ডু ফর উমেন্স অ্যান্ড ফর মেন্স, এবং কিছু পার্সোনাল মিথ অ্যান্ড মিথ বাস্ট। থ্যাংক ইউ।